আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি ব্যান্ড 6.5 রাখতে পারেন রিডিংয়ে। ঠিক আছে, এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা একদম নতুন, একদম বিগিনার্স, যারা আসলে শুরু করবেন ভাবছেন, বা অলরেডি আপনারা রিডিং নিয়ে শুরু করে দিয়েছেন, তাদের জন্য এটা হেল্পফুল। সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আপনার কাজ করা উচিত রিডিংয়ের উপরে। তো দেখেন যে আমাদের আসলে এখানে কিছু হিসাব নিকাশ আছে, সেগুলো আসলে একটু ক্লিয়ার করি। যেমন 6.5 পেতে গেলে কিন্তু আপনার মাত্র 23টা কারেক্ট করা লাগে, তাই না? 23টা কারেক্ট হলেই কিন্তু আপনি 6.5 পাচ্ছেন। আমি একাডেমিকদের কথা বলছি। তো দেখেন, 23টা কারেক্ট করতে হবে, এটা হলো আপনার টার্গেট থাকবে, যে আপনার যে কোনো মূল্যে আপনার 6.5 লাগবে। তাহলে কিভাবে আপনি আগাবেন, কি প্ল্যানিং করে আপনি আগাবেন, সেই বিষয়টা আজকে বলবো। তো যাদের আসলে ব্যান্ড স্কোর 4 বা 5-এর উপর উঠছে না, তারা আসলে এই ভিডিওটা দেখতে পারেন, তাদের আসলে খুব হেল্পফুল হবে। সো এটা আসলে স্মার্টলি একটু কাজ করলে কিন্তু আপনি ব্যান্ড 7 পয়েন্ট মানে এর উপরেই রাখতে পারবেন। ঠিক আছে? সো আপনার যে প্রত্যেকটাই কারেক্ট হওয়া লাগবে এমন কিছু না, আপনি জাস্ট হচ্ছে যেই কাজ করতে পারেন। যেমন এখানে রিডিংয়ে 3টা প্যাসেজ আসে। তো রিডিংয়ে 3টা যেহেতু প্যাসেজ আসে, তো আপনি প্যাসেজ 3 জানেন যে খুবই হার্ড, ভেরি হার্ড হচ্ছে প্যাসেজ 3। তো আপনি প্যাসেজ 1 এবং 2 দিয়েও কিন্তু আপনি কি করতে পারেন, ব্যান্ড 6 পয়েন্ট আনা যায়। বাট এখানে প্যাসেজ 1 এবং 2 দিয়ে কিন্তু আপনার মোট কয়টা হয়, আপনার মাত্র হচ্ছে 26টা 27টা কোয়েশ্চেন থাকে। সো আপনি তো 26টা 27টার ভিতর সবগুলো অ্যান্সার কারেক্ট করতে পারবেন না। সো প্যাসেজ 3তেও যাতে আপনি অ্যাটেম্প্ট করে ওইখান থেকে অর্ধেক স্কোর আনতে পারেন, সেটাও আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ 3টা প্যাসেজই আমাদের ধরতে হবে। আচ্ছা, তো বেশিরভাগই অ্যান্সার কারেক্ট করব কোথায়, আমরা প্যাসেজ 1 এবং 2তে। আচ্ছা, তো দেখেন আমাদের আগে জানতে হবে যে কী কী কোয়েশ্চেন আসে এবং কোনটা থেকে কতটা আসে। যেমন দেখেন যে আমাদের আমি যেটা দেখাবো যে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন টাইপের কোয়েশ্চেন থাকে। ম্যাচিং হেডিং থাকে, অর্থাৎ লিস্ট অফ হেডিংস যেটা বলি আমরা। এমসিকিউ থাকে। দেন হচ্ছে গ্যাপ ফিল থাকে। গ্যাপ ফিলের তো 4টা অংশ, যে সামারি, টেবিল, তারপর হচ্ছে আপনার কমপ্লিট নোটস, কমপ্লিট সেন্টেন্স। তো এই হচ্ছে গ্যাপ ফিলের অংশ। এর ভিতর থেকে আপনার 14 থেকে 15টা কোয়েশ্চেন আসে। তো লিস্ট অফ পিপল থেকে আসে 5 থেকে 6টা, ম্যাচিং ইনফরমেশন থেকে 5 থেকে 6টা, শর্ট অ্যান্সার থেকে 3 থেকে 4টা আসে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আপনাকে দেখতে হবে যে কোথা থেকে কয়টা আসে। যেমন ট্রু ফলস নট গিভেন থেকে আপনার 5 থেকে 7টা কোয়েশ্চেন আসেই, আর এটা মাস্ট এক্সামে আসবেই। তো এইখানে আপনাকে কারেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনার ইয়েস নট গিভেন টাইপের কোয়েশ্চেন আসে 3 থেকে 4টা, তাই না? আচ্ছা, তারপর ম্যাচিং হেডিং বা লিস্ট অফ হেডিংস থেকে 6-7টা আসে। এমসিকিউ থেকে 4-5টা আসে। তো সবচেয়ে বেশি আসে দেখেন গ্যাপ ফিল থেকে 14 থেকে 15টি। তার মানে এইখানে যদি আপনি 14-15টি কারেক্ট করতে পারেন, আর বাদ বাকি আপনি ট্রু ফলস নট গিভেন মিলে দেখেন অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে যায়। সো এই দুইটা কিন্তু ধরতে পারলে খুব ইজি। ঠিক আছে? আমি সাপোজ আপনি কিছু কিছু বাদই দিতে পারেন, যেমন এমসিকিউ আপনি বাদ দিয়ে দেন, আপনি ম্যাচিং ইনফরমেশন বাদ দিয়ে দেন, তারপরেও এই 3টা কোয়েশ্চেন আসবেই। আপনার লিস্ট অফ হেডিংস, গ্যাপ ফিল এবং ট্রু ফলস মিলিয়েই কিন্তু আপনি অ্যান্সার করতে পারেন। ঠিক আছে? তো আমি চাইবো যে প্রত্যেকটারই অ্যান্সার করেন, যাতে করে আপনার কিছু ভুল হলেও আপনি 6.5 পান, অর্থাৎ 23টা যেন আপনার কারেক্ট হয়। তো দেখেন, সর্বপ্রথম যেটা নিয়ে বলবো সেটা হলো ট্রু ফলস নট গিভেন টাইপের কোয়েশ্চেন কি, কিভাবে আপনি এটা অ্যান্সার করবেন। তো ট্রু ফলস নট গিভেনের অ্যান্সার যদি সঠিকভাবে দিতে হয় বা সঠিক সিদ্ধান্ত নিতে হয়, তাদের প্যাটার্নগুলো আপনাকে বুঝতে হবে যে তারা কিভাবে কোয়েশ্চেনগুলো করছে। তো আপনি ট্রু কখন দিবেন, দেখেন ট্রু বিষয়টা একটু বলি, এটা নিয়ে আসলে অনেকেই খুঁজে পান না। দেখেন অ্যান্সারটা কেন খুঁজে পান না জানেন? কারণ এখানে প্যারাফ্রেজ করা থাকে। তো এমনভাবে প্যারাফ্রেজ করা থাকে যেটা আসলে অনেক বড় করে আর কি, ঘুরায় পেঁচায় একই জিনিস বলে, কিন্তু অনেক আননন সিনোনিম ভোকাবুলারি দিয়ে এরা প্যারাফ্রেজ করে লং করে। তাহলে যদি দেখেন যে সেন্টেন্সটা একটু লং বা একটু আননন ভোকাবুলারি টাইপ বেশি আসছে, তাহলে আপনি ধরে নেন যে এটা ট্রু হবে। ঠিক আছে? কারণ এটা একটু বড় করে বলেছে, কারণ ওই বড় করে বলতে গেলে তারা প্যারাফ্রেজ করেছে, যার কারণে আপনি বুঝতে পারছেন না। মানে আপনার স্টেটমেন্টটা অনেক বড়, আবার প্যাসেজে গিয়েও দেখবেন যে অনেক অংশ নিয়ে একই কথা বলতেছে, তার মানে কি এটা ট্রু হবে। ঠিক আছে? কারণ ট্রুটা তারা এইভাবেই দেয়, কারণ আপনি যাতে খুঁজে না পান এই জন্যই দেয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ট্রুটা আপনারা এভাবে আইডেন্টিফাই করতে পারেন। অ্যান্ড ট্রু মানে কি, আপনার সেন্টেন্সের মূল মিনিংয়ের সঙ্গে বা স্টেটমেন্টের সঙ্গে প্যাসেজের মিনিংটা এগ্রি করতে হবে, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, কোনো বিপরীত তথ্য যেন না থাকে, তখন আপনি ট্রু দিতে পারেন। আচ্ছা, এখন দেখেন ফলস কখন দিবেন। ফলসটা আসলে একটু ইজি, কারণ দেখেন আমি বলবো যে একই বিষয়ে তারা কি করে, ভিন্ন তথ্য বলে। মানে একই বিষয়ে হতে হবে, সাবজেক্ট একই, মানে মূল তথ্যও একই, কিন্তু এমন এক জায়গায় চেঞ্জ করে দিবে যেটার মাধ্যমে আপনার পজিটিভ নেগেটিভ হয়ে যাবে, অথবা পুরো বিষয়টা কি সাংঘর্ষিক হবে। তো সাংঘর্ষিক হলে আপনি ফলস দিয়ে দিবেন।
মানে বিপরীত বোঝালেই আপনি ফলস দিয়ে দিবেন। আর ফলসগুলো ইজিলি খুঁজে পাওয়া যায়, কারণ এটা একই বিষয় যেহেতু বলে, এখন ওই বিষয়ে কিছু হয়তো মূল এমন একটা বিষয় সেটা চেঞ্জ করে দিবে। চেঞ্জ করে দিলে আপনি বাকিগুলো ঠিক আছে কিন্তু এক জায়গায় চেঞ্জ আছে, তার মানে বুঝতে পারবেন যে এটা ফলস। তাহলে ফলস করতে গেলে আপনারা ইজিলি খুঁজে পাবেন। কিন্তু নট গিভেন এবং ফলসের ভিতরে অনেক সময় ইয়ে লাগে, আপনাদের প্যাচ লাগে, যে নট গিভেন আপনি কখন দিবেন। এই নট গিভেন এসে কিন্তু অনেকের সমস্যাটা করে। তো নট গিভেন আপনি তখন দিতে পারেন যখন আসলে ওই স্টেটমেন্টের ওই বক্তব্যটা প্যাসেজে ডিটেলসলি বা এক্সপ্লেন করা হচ্ছে না, মানে মূল বিষয়টা আসলে এক্সপ্লেন করা হয়নি প্যাসেজে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি একটু বোঝাচ্ছি, আমার কথা একটু যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনি নট গিভেনটা ধরতে পারবেন। কিভাবে দেখেন, নট গিভেন হলো এমন এক টাইপের কোয়েশ্চেন, আমি একটু আগে যেটা বললাম যে স্টেটমেন্টের কথাটা প্যাসেজে নাও থাকতে পারে, কিন্তু একবারে যে থাকবে না তা না। মানে আমরা মনে করি যে নট গিভেন মানে একেবারেই তথ্য থাকবে না, কিন্তু না, কিছু তথ্য তারা মিল রাখবে, আপনাকে পাজেলে ফেলার জন্য কিছু তথ্য তারা মিল রাখবে, প্যাসেজে দিবে। কিন্তু আপনার এটা দেখে মনে হতে পারে এটা তো বলেছে তথ্য, তার মানে আমি কেন নট গিভেন দিব না। নট গিভেন মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ সবই তথ্য, মূল তথ্যটা আপনার অবশ্যই থাকতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই আপনাকে, যে স্টেটমেন্টে সাপোজ আছে বা কোয়েশ্চেনে আছে যে আফজাল সাহেবের একমাত্র কন্যার নাম ফারজানা। তাহলে আফজাল সাহেবের একমাত্র কন্যার নাম ফারজানা, প্যাসেজে আছে হলো আফজাল সাহেবের কন্যার নাম ফারজানা। তাহলে আপনি কি দিবেন? তো অনেকেই কিন্তু আসলে ভুল করে এটা ট্রু দিয়ে দিবেন, যে আফজাল সাহেবের কন্যার নাম ফারজানাই তো শুনলাম আমি, ওইটাই তো দেখলাম না। এটা ট্রু হবে না। এটা কি হবে? এটা কিন্তু নট গিভেন হবে, কারণ আমি কোয়েশ্চেনে বলেছিলাম যে একমাত্র কন্যার নাম ফারজানা। তো এই ফারজানা একমাত্র কন্যা, আফজাল সাহেবের একমাত্র কন্যা, এটা কিন্তু ক্লিয়ার করে বলা হচ্ছে কোয়েশ্চেনে। কিন্তু আপনি যখন প্যাসেজে দেখছেন যে না, আফজাল সাহেবের কন্যার নাম ফারজানা, এখন সে কি একমাত্র কিনা সেটা কিন্তু আমি বলিনি। তাহলে একমাত্র কিনা সেটা কিন্তু বলা হলো না, যার মানে কি হচ্ছে, যার মানে ওইটা কিন্তু নট গিভেন হয়ে যাবে, কারণ ওই যে ওইখানে স্পেসিফিকভাবে বলে দিয়েছে, আর প্যাসেজে কিন্তু ওইটা স্পেসিফিকভাবে বলা হচ্ছে না, যার কারণে এটা নট গিভেন হবে। কারণ ওই বিষয়টা আপনি ক্লিয়ার না, তার কি একমাত্র সন্তান নাকি আরও সন্তান আছে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার না, যার কারণে আপনি নট গিভেন দিবেন। তো এরকম আরও অনেক কিছু যদি আমি কোয়েশ্চেনের ভিতর দিয়ে নিয়ে যাই, আপনি ট্রু ফলস নট গিভেন একদম পাকা হয়ে যাবেন। আচ্ছা, এটা গেল একটা উদাহরণ। আমি আর একটা এক্সাম্পল যদি দিই তাহলে আপনি বুঝতে পারবেন সেটা কি। সেটা হচ্ছে আমি যে কথাগুলো বলবো, মানে আপনি খুব সুন্দরভাবে শুনবেন, মানে মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমি যদি এরকম একটা স্টেটমেন্ট দিতাম যে কোয়েশ্চেন এরকম আছে যে আফজাল সাহেবের বয়স 40। কি বলেছি? আফজাল সাহেবের বয়স 40। এখন প্যাসেজে আমি বলছি যে আফজাল সাহেব 40 বছর ধরে চাকরি করে। তাহলে আপনি অ্যান্সারটা কি দিবেন? তাহলে দেখেন সব কিছুই কিন্তু মিল আছে, আপনার আফজাল সাহেব আছে, 40 বছরের কথাও আছে, কিন্তু আমি স্টেটমেন্টে চেয়েছি তার বয়সের কথা, কিন্তু প্যাসেজে সে তার পেশার তথ্য দিচ্ছে, মানে সে কি করে সেটা তো আমি জানতে চাইনি। তার মানে এই এই কথাটা নেই, মানে এই বয়সের তথ্যটা নেই, তার মানে কি হবে? এটা নট গিভেন হবে। কারণ এখানে বয়সের কথা বলেছি 40, বাট ওই 40 বছর ধরে চাকরি করে সেটা তো তার পেশা, সেটা তো জানতে চাওয়া হয়নি। তার মানে কি, কথাগুলো মিল থাকলেও আপনার এটা কি হবে? নট গিভেন হবে। কারণ কিছু তথ্য মিল রাখতেই পারে, এটা আপনাকে পাজেলে ফেলে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনি নট গিভেনটা দিতে পারেন। আর যদি এখানে কি হতো, যদি আফজাল সাহেবের বয়স 40 আর প্যাসেজে যদি থাকতো যে আফজাল সাহেবের বয়স 30, তখন আপনি ওই বয়স নিয়েই তথ্য দিচ্ছে, কিন্তু সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে, তার মানে কী হবে? ফলস, তাই না? এইভাবে হবে। আচ্ছা, আর যদি কোয়েশ্চেনে যেই কথা বলেছে বয়স 40, প্যাসেজেও যদি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক সময় বলতো যে তার বয়স 40ই, তখন আপনি বুঝতেন যে এটা ট্রু। তার মানে একই বিষয়ে, যদি একই বিষয়ে কথা বলে তাহলে ট্রু, একই বিষয়ে যদি বিপরীত কিছু আসে তাহলে ফলস, একই বিষয়ে যদি মানে ভিন্ন তথ্য চলে আসে তাহলে নট গিভেন। ঠিক আছে? তো আশা করি আমি কিছুটা হলেও আপনাদের ট্রু ফলস নট গিভেনটা কাভার করতে পেরেছি। ঠিক একইভাবে আপনি ইয়েস নো নট গিভেন, ঠিক একই ধরনের কোয়েশ্চেন, ঠিক আছে? এভাবেই আপনি করতে পারেন। এখন আমরা যেটা দেখব সেটা হলো ম্যাচিং হেডিং বা লিস্ট অফ হেডিং। সো লিস্ট অফ হেডিংসের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এখানে তো আসলে প্রশ্ন প্যাটার্নগুলো আগে দেখতে হবে, যারা একদমই চিনেন না তারা দেখে নেবেন যে লিস্ট অফ হেডিংসে বা ম্যাচিং হেডিংয়ে যেটা হয় যে একটা বক্সের ভেতরে অনেকগুলো শিরোনাম থাকে। তো শিরোনাম কি? শিরোনাম তো আপনি বুঝেন যে একটা মানে আইডিয়া, মানে ওভারঅল একটা আইডিয়া, যেমন আমরা নিউজ পেপারে পড়ি যে একটা শিরোনাম। তো শিরোনামে কি বলা হয়, যে শিরোনাম দেখেই আপনি বুঝতে পারেন যে ওই প্যাসেজের ভেতরে কী আছে বা ওর ভেতরে কী সংবাদ আপনি পাবেন। তো এইখানেও সেই হেডিংস দেখেই আপনি বুঝতে পারবেন। হেডিংস ওইভাবেই সাজানো থাকে যে ওই প্যারাগুলোতে কী বলা হয়েছে। তো এখানে অনেকগুলো প্যারা থাকে, তো ওই হেডিংসগুলো জাস্ট ম্যাচ করতে হয়।
ঠিক আছে? যে এই হেডিংসটা এই প্যারার জন্য, এই হেডিংসটা এই প্যারার জন্য, এইভাবে। তার মানে শিরোনামগুলো আপনাকে ম্যাচ করতে হবে। তো এখান থেকে ৬-৭টা টাইপের কোয়েশ্চেন আসে। তো এইভাবে করবেন আপনারা যে প্রথমে ওই হেডিংসগুলো থেকে ২টা কিওয়ার্ড নিবেন। এমন ২টা কিওয়ার্ড নিবেন যেই ২টা আসলে একটা অন্য থেকে ভিন্ন বা আলাদা। মানে দেখবেন যে প্রত্যেকটা শিরোনাম একেকটার মানে বৈশিষ্ট্য আসে, স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। সেই সব ডিস্টিংটিভ বা সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো আপনাকে দাগাতে হবে। তাহলে আপনি দেখবেন যে অনেক বড় বড় শিরোনাম আপনি ওই ২টা ওয়ার্ড যদি দাগাতে পারেন ওইটা মাথায় থাকবে। এবং সমস্ত শিরোনাম থেকে যদি এই ওয়ার্ডগুলো আলাদা করে ফেলেন তখন আপনি প্যাসেজে গিয়ে সার্চ করবেন। দেখবেন যে প্যাসেজের অনেক যদি আপনার লিস্ট অফ হেডিংস প্যাসেজ 1 বা 2-তে আসে, তাহলে দেখবেন যে প্রথম ২ লাইন পরেই অ্যান্সার দেওয়া যায়। এটা আমি প্যাসেজ 1 এবং 2 এর কথা বলছি, কিন্তু 3-তে কিন্তু প্রথম দিকের লাইন পড়ে অ্যান্সার দিতে পারবেন না। ঠিক আছে? সো আপনি লিস্ট অফ হেডিংস প্রথম ২ লাইন পরেই অ্যান্সার দিতে পারবেন। এরকম ৪-৫টা আপনার হয়ে যাবে যদি ৬-৭টা আসে, যদি আপনার প্যাসেজ 1 এবং 2-তে আসে। ঠিক আছে? প্যাসেজ 1 এবং 2 এর ইয়েগুলো একটু প্রথম দিকেই পাওয়া যায় অ্যান্সারগুলা। তো আপনি কি করবেন? প্রথমে হচ্ছে হেডিংস থেকে কিওয়ার্ড দাগাবেন, তারপরে প্যাসেজ থেকে পড়ে প্রথম দিকের তথ্যগুলো পড়ে কিন্তু আপনি মিলাইতে পারবেন। এবং যেগুলো সবচেয়ে ইজি সেগুলো আপনি আগে দিবেন। এবং কঠিনগুলো দেখবেন যে আস্তে আস্তে বাকিগুলো মিলানোর পরে ওইগুলো বাকি থাকবে। ঠিক আছে? কারণ প্রথম দিকে আপনার হেডিংসগুলো অনেক, আপনার প্যাসেজও অনেক, তাহলে মিলাইতে একটু কষ্ট হবে। তো যেগুলো ইজি সেগুলো আপনি আগে মিলাই ফেলবেন। এখানে একদমই টাইম নষ্ট করবেন না, কারণ রিডিং হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। তো প্রথম প্যাসেজ আপনার যেটা করা উচিত, এখানে যেহেতু টাইম ম্যানেজমেন্টের কথা চলেই আসলো, আপনি এটা করবেন যে প্যাসেজ 1 আপনি 15 মিনিটে শেষ করবেন। প্যাসেজ 1 আপনি কত? 15 মিনিটে শেষ করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি প্যাসেজ 2 আসেন। প্যাসেজ 2 আপনি 20 মিনিটে শেষ করবেন এবং প্যাসেজ 3 আপনি 25 মিনিটে শেষ করবেন। এভাবে করলে টোটাল ১ ঘন্টার ভিতরে কিন্তু আপনি কাভার করতে পারবেন। এখন দেখেন টাইমটা কীভাবে ভাগ করেছি। প্রথমে 15, এখান থেকে যে ৫ মিনিট আমরা চুরি করলাম এইটা আমি একদম প্যাসেজ 3-তে খাটাবো। ঠিক আছে? তাহলে এই ৫ মিনিট আমি প্যাসেজ 3-র জন্য রেখে দিব। তাহলে 25 মিনিট আমি সময় পাবো প্যাসেজ 3-র জন্য। ঠিক আছে? তো দেখেন আমি যেটা বললাম যে লিস্ট অফ হেডিংস আপনারা এইভাবে করতে পারেন যে আগে কিওয়ার্ডগুলো লাগাবেন এবং প্যাসেজের প্রথম দিকে পড়ে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যান্সার কোনটা। এটা হলো প্যাসেজ 1 এবং 2 এর জন্য বলছি। আচ্ছা, তো এইভাবে আপনি শিখতে থাকেন। আর যদি লিস্ট অফ হেডিংসের বিস্তারিত ক্লাস দেখতে চান আমার ইউটিউবে দেওয়া আছে অলরেডি, ওইটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে লিস্ট অফ হেডিংস কী। ঠিক আছে? এখানে অনেকগুলো আসলে অনেক টিপস আছে, সেগুলো ফলো করতে হবে আপনাকে। আচ্ছা, এরপরে দেখেন যে এমসিকিউ যেটা আছে, এমসিকিউ আসলে আপনি একদম লাস্টে দিবেন। ঠিক আছে? কারণ এইটা হচ্ছে আপনার অনেক সময় নষ্ট করে ফেলে। তো আমি ওভারঅল যেহেতু টিপস দিচ্ছি আজকে, তো আমি এমসিকিউ বিস্তারিতভাবে ওইভাবে না বললেও আমি বলতেছি কি এমসিকিউ একদম শেষে দিবেন। একদম শেষে দিলে কি হবে, আপনি এটা মানে সময় না থাকলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলোর মাধ্যমে আপনি পূরণ করে আসতে পারবেন। ঠিক আছে? সাপোজ আপনার হাতে ২-৩ মিনিট সময় আছে, ওই ২-৩ মিনিটের কীভাবে অ্যান্সার দিবেন ৪-৫টা, সেই হিসেবে আমি একটা ভিডিও কিন্তু অলরেডি দিয়েছি, সেটা আপনি দেখতে পারেন। তো এটা একদম লাস্টে কেন দিবেন? কারণ এটা খুবই টাইম আপনার নষ্ট করে দিতে পারে যদি আপনি পড়ে দিতে চান, অনেক সময় নষ্ট করে দিবে। সো এই জন্য যেগুলো সময় নষ্ট করবে সেগুলো পরে দেন, যেগুলো ইজি সেগুলো আপনি আগে দিবেন। যেমন আপনি সিরিয়াল যেগুলো মেনটেন করে সেগুলো আগে দিবেন, যেমন ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিল, এগুলো সিরিয়াল মেনে উত্তর হয়। তার মানে কি এগুলো আপনাকে আগে দিতে হবে, যেগুলো সহজ সেগুলো আগে দিতে হবে। আচ্ছা, এখন আসেন গ্যাপ ফিল। গ্যাপ ফিলটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো গ্যাপ ফিলে আপনার 14-15টা থেকে প্রশ্ন যদি আসে, তো এখান থেকে আমি চাইবো যে 14-15টাই যেন আপনার অ্যান্সার হয়, কারণ এটা একদম ইজি। আপনাকে গ্যাপে যেইগুলো আছে, গ্যাপের যেই কোয়েশ্চেনগুলো করা হয়, গ্যাপের আগ পিছে যেসব ওয়ার্ড আছে সেগুলোর সিনোনিমগুলো মাথায় রাখবেন। অর্থাৎ গ্যাপের আগে যেসব ওয়ার্ড দিবে সেইগুলোরই সিনোনিম আপনি প্যাসেজে পাবেন। ওইভাবে লোকেশনটা ট্র্যাক করে আপনি গ্যাপে প্রশ্ন করবেন কে, কি, কেন, কিভাবে, কোথায়। কি বলেছি? কে, কি, কেন, কিভাবে, কোথায়। যেমন কিসের, সাপোজ এটা একটা বিষয় যে আপনি বলবেন যে কিসের, কেন, কোথায়, এইভাবে আপনি গ্যাপে প্রশ্ন করবেন ওই ভার্ব দিয়ে। ঠিক আছে? তাহলে আপনি গ্যাপ ফিলটা অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন, যে আপনাকে কি খুঁজতে হচ্ছে প্যাসেজে সেটা আপনি খুঁজতে পারবেন। আচ্ছা, তো সাপোজ দেখেন গ্যাপ ফিলে আমি আরও বলি, যেমন কমা, ফুল স্টপ। আচ্ছা, আমি বলি যে কমা, ফুল স্টপ, দ্যাট এবং হুইচের আগে কিন্তু অনেক সময় অ্যান্সার পাবেন। কমা, ফুল স্টপ, দ্যাট এবং হুইচের আগে কিন্তু অনেক সময় অ্যান্সার পাবেন। ঠিক আছে? আবার আপনি যেমন এরকম করতে পারেন যে আপনার আর্টিকেলের পরে বা অক্সিলারি ভার্বের পরে, যেমন আর্টিকেল এ অ্যান্ড দি এর পরে আপনি অ্যান্সার পাবেন। অক্সিলারি ভার্ব কী, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোর পরে আপনি অ্যান্সার পাবেন। ঠিক আছে?
তারপর হচ্ছে প্রিপোজিশনের পরে আপনি অ্যান্সার পাবেন, ইন, অন, অফ, অ্যাট, বাই, উইথ, ফর, এইগুলোর পরে আপনি অ্যান্সার পাবেন, ঠিক আছে? তো এইগুলো জাস্ট আপনাকে সাহায্য করবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্ন করা। গ্যাপে কীভাবে প্রশ্ন করতে হয় সেভাবে আপনি প্রশ্ন করে কিন্তু অ্যান্সারটা বের করতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখব লিস্ট অফ পিপল। লিস্ট অফ পিপল হচ্ছে অনেকগুলো মানুষের নাম থাকবে, এই নামগুলো আপনার প্যাসেজে মানে বলতে হবে, স্টেটমেন্টের সঙ্গে বলতে হবে। স্টেটমেন্ট থাকবে এবং মানুষের নাম থাকবে, তাহলে বলতে হবে যে কোন মানুষ কোন স্টেটমেন্টটা দিয়েছে বা কোন মানুষের কোন বক্তব্য। তাহলে আপনি দেখবেন যে প্যাসেজে থেকেই আসলে অ্যান্সার বের করতে হবে। সো নামগুলো কিন্তু সিরিয়ালি আসবে। তো প্রথম নামটা আপনি দেখেন যে প্যাসেজ কিচ্ছু পড়ার দরকার নেই আপনার, একদম প্যাসেজ পড়বেন না। আপনি শুধু দেখবেন যে নাম কোথায়, নামের পরের অংশ শুধু পড়বেন। নামের পরের 1 থেকে 2 লাইনের ভেতরে অ্যান্সার আছে। সো আপনি লিস্ট অফ পিপলে কী করবেন, নামের পরের 1 থেকে 2 লাইনে অ্যান্সার পাবেন যদি নামটা একদম শুরুতে থাকে বা মাঝে থাকে। কিন্তু যদি সেন্টেন্সের একদম শেষে থাকে নামটা, তার মানে আপনার অ্যান্সারটা ওই নামের 1 লাইন আগে আছে। ঠিক আছে, আমি কি বলেছি, নামটা যদি একদম শুরুতে থাকে তাহলে দেখবেন যে ওর পরে অ্যান্সার পাবেন, মানে 1 থেকে 2 লাইন পরে অ্যান্সার পাবেন। আর যদি নামটা একদম সেন্টেন্সের শেষে থাকে তাহলে বুঝবেন যে আপনার উত্তরটা এই নামের আগেই আছে, নামের 1 লাইন আগেই আছে। বুঝছেন? তো এইভাবে আপনারা শুধু এই নামের অংশগুলো পড়েন, আর কিচ্ছু পড়া লাগবে না, তাহলে দেখবেন যে অ্যান্সারগুলো আপনি মিলাইতে পারছেন। আচ্ছা, এরপরে দেখেন যে ম্যাচিং ইনফরমেশন। এটা আসলে আপনারা দেখবেন যে ওই লিস্ট অফ হেডিংসের মতোই, দেখবেন যে এখানেও আপনাকে কিওয়ার্ড নিতে হবে, অনেকগুলো ম্যাচিং মানে ইনফরমেশনগুলো ম্যাচ করতে হবে প্যারাগ্রাফের সঙ্গে। তো এইখান থেকেও আপনারা কিওয়ার্ড নেবেন এবং সিনোনিম মিলাবেন। সবসময় দেখবেন যে ম্যাচিং ইনফরমেশন জাস্ট সিনোনিম মিলাইতে হবে, এটা হলো সিনোনিমের খেলা এই ম্যাচিং ইনফরমেশনে। তো আপনি দেখবেন যে শুধু এই ওয়ার্ডগুলোর সিনোনিম কোথায় আছে বা এর উদাহরণ কোথায় আছে, তাহলে দেখবেন যে ইনফরমেশনগুলো ম্যাচ করতে পারছেন। এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেন শুধু আপনি কি করবেন, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এখন প্রায় আসছে। সো এটা হলো WH কোয়েশ্চেন, অর্থাৎ হু, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, এগুলো দিয়ে প্রশ্ন করলেই আপনি উত্তর পাবেন। যেমন কোন ব্যক্তি ছিল, কি কালার ছিল, কেমন ছিল, মানে আউটলুকটা ছিল কেমন। সো WH কোয়েশ্চেন দিয়ে আপনি প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। এটাও ওই গ্যাপ ফিলের মতোই আপনাকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? কিন্তু এটা শুধু WH কোয়েশ্চেন দিয়েই প্রশ্ন করতে হবে, তাহলে দেখবেন যে আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। শর্ট অ্যান্সার কোয়েশ্চেনেরও কিন্তু ভিডিও দেওয়া আছে, সো আপনি এটা চেক করতে পারেন, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিলাম, যাতে করে আপনারা অন্তত 26টা কারেক্ট করতে পারেন এবং এগুলো থেকে ভালো একটা ফলাফল আপনি আশা করতে পারেন, ঠিক আছে? যদি একটু অ্যাভারেজ মানের স্টুডেন্ট হন, একটু বুঝেন ইংলিশ, তাহলে দেখবেন যে 7.5 চলে আসবে ইজিলি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।